গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে, এবং এটি হলো আপনারা যারা আপনাদের সন্তান অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে সরকারি কিংবা বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি করাতে যাচ্ছেন 2025 শিক্ষাবর্ষে, তাদের কিভাবে ভর্তি করাবেন। আমি সরকারি বেসরকারি উভয় প্রক্রিয়া আজকের এই ভিডিওতে দেখাবো। প্রত্যেকটি প্রক্রিয়া সেম, শুধু আপনাদেরকে বেশ কিছু বিষয় মনে রাখতে হবে। সবার প্রথমে আপনাদেরকে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন gsateletalk.com.bd, এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এখানে আসলে আপনারা এই ধরনের একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে আপনাদেরকে দেখতে পাবেন উপরে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সরকারি বেসরকারি আলাদাভাবে কোন ক্যাটাগরিতে আপনি ভর্তি করাতে চাচ্ছেন আপনার সন্তানকে, সেই ক্যাটাগরি অনুসারে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। এবং নিচে দেখতে পাবেন সরকারি বিদ্যালয় ভর্তি আবেদন এবং বেসরকারি বিদ্যালয় ভর্তি আবেদন, দুইটি অপশন রয়েছে। আপনি যদি সরকারিতে ভর্তি করাতে চান তাহলে সরকারিটি সিলেক্ট করবেন, বেসরকারি ভর্তি করাতে চাইলে বেসরকারিটি সিলেক্ট করবেন। সবগুলোতে সেম প্রসেস। তো আমরা সবার আগে সার্কুলার নিয়ে একটু আলোচনা করি। সার্কুলার নিয়ে যদিও আমাদের একটি বেসিক ভিডিও রয়েছে আগে, সেটি আপনি চাইলে দেখে নিতে পারবেন। সেখানে ধারণা দেওয়া রয়েছে বেশ কিছু বিষয়ের উপর। সবার প্রথমে হলো আপনারা 12 তারিখ থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ 12ই নভেম্বর সকাল 11টা থেকে অনলাইন ভর্তি আবেদনটি করতে পারবেন। এর আগে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনারা ভর্তি আবেদনটি করতে পারবেন না। এবং ভর্তি আবেদন আপনারা 12 তারিখ থেকে শুরু করে 30শে নভেম্বর পর্যন্ত বিকেল 5টার আগে আপনারা আবেদনটি করতে পারবেন। এবং প্রতিটি আবেদন ফি অর্থাৎ প্রতিটি আবেদনপত্র, এখানে কিন্তু স্কুল না বা শিফট আলাদা না, প্রতিটি আবেদনপত্রে আপনাদেরকে 110 টাকা করে দিতে হবে। আবেদন করার পরে আপনাদেরকে সেই আবেদন ফর্মে যে ইউজার আইডিটি থাকবে সেটি দিয়ে দিতে হবে। সেটা একটু পরে আমি দেখিয়ে দিব ভিডিওর শেষের অংশে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে যারা প্রথম শ্রেণীতে ভর্তি হবে আপনার সন্তান কিংবা পরিবারে কেউ, তার মিনিমাম বয়স আপনার 5 বছর হতে হবে জানুয়ারির 1 তারিখে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখে তার বয়সটি তার জন্ম তারিখ থেকে শুরু করে 5 বছর মিনিমাম হতে হবে। এর একদিন আগে হলো সে আবেদন করতে পারবে না। এবং সর্বোচ্চ বয়স 7 বছর হতে হবে। এবং অবশ্যই প্রথম শ্রেণীতে ভর্তির জন্য তার বয়স 6 বছর প্লাস নিশ্চিত করতে হবে, মনে রাখতে হবে। এবং আপনাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, পরবর্তী ক্লাসে সেগুলো প্রত্যেকটি শ্রেণীর জন্য 1 বছর করে করে বাড়তে থাকবে। এগুলো নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বেসরকারির মধ্যে একই রকম ক্রাইটেরিয়া আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে আপনাদেরকে সরকারি হলে সরকারি সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পরে আপনারা এখানে আবেদন ফর্মটি দেখতে পাবেন। এখন মনে রাখবেন এখানে কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। এবং মনে রাখবেন আপনাদের যে যে স্কুলগুলোতে আপনার সন্তানকে ভর্তি করাবেন, সেটি সরকারি হোক কিংবা বেসরকারি হোক, সেই স্কুলগুলোতে ভর্তি করার জন্য আপনার সন্তানকে অবশ্যই উপরে যেটি দেখতে পাচ্ছেন যে এখানে শূন্য আসন একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই শূন্য আসনে গিয়ে সেই স্কুলগুলোর নাম লিখে সার্চ করবেন। সরকারের জন্য হলো সরকারি সেকশনে ঢুকে করতে হবে, এবং বেসরকারি স্কুলগুলো খোঁজার জন্য বেসরকারি ভর্তি আবেদন অপশনে ঢুকে করতে হবে। এবং সেখানে গিয়ে আপনি স্কুলের নাম লিখলে সেই স্কুলে কোন শ্রেণীতে কতটি সিট রয়েছে সবগুলো বিষয় সেখানে দেখতে পাবেন। সেখান থেকে দেখে তারপরে আবেদনটি করবেন। আপনার সন্তানকে সেই স্কুলে ভর্তি করাতে পারবেন কিনা সেটি সেখান থেকে দেখে নেবেন। এবার চলুন কিভাবে অনলাইনে আবেদনটি করবেন। এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সবার প্রথমে বয়সের হিসাবটা। এবং এখানে আপনি চাইলে জন্মসন্তান যাদের রয়েছে তাদের জন্য আবেদন করতে পারবেন। একটি ফর্মে দুইটির জন্যই আবেদন করতে পারবেন, অর্থাৎ দুইটি সন্তানের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবেন। জন্মসন্তানের কোটা দিয়ে আপনারা সেই আবেদনটি করতে পারবেন। এবং মনে রাখতে পারবেন আপনি যদি চান তাহলে আপনি আলাদা আলাদাভাবে, অর্থাৎ প্রতিটি স্কুলের জন্য আলাদা আলাদা ফর্ম নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা আলাদা টাকা দিতে হবে। আবার একই ফর্মে আপনি সর্বোচ্চ 5টি চয়েস দিতে পারবেন, ফর্মটি করতে পারবেন। এবং যাদের কোটা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কোটা, তাদেরকে অবশ্যই তাদের যে রেফারেন্স নাম্বার, সেখানে সনদ নাম্বার বা রেফারেন্স নাম্বার উল্লেখ করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান হলে সেক্ষেত্রে তাদের কোটা রয়েছে, নাতি নাতনি নেই, শুধুমাত্র সন্তানরাই কোটা পাবেন। এবং সেক্ষেত্রে তাদের মুক্তিযুদ্ধের যে সনদ নাম্বার সেটি দিতে হবে। এবার চলুন কিভাবে আবেদন করবেন। এবং আবেদন ফর্মটি অবশ্যই আপনাকে ইংরেজিতে পূরণ করতে হবে। কোনো রকম আপনি বাংলা লিখতে পারবেন না, এখানে বাংলা লেখার কোনো চান্স নেই।
এবং মনে রাখতে হবে এখানে রেয়ার স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে। এবং মনে রাখতে হবে আপনি একই স্কুলে একাধিকবার ফর্ম নিতে পারবেন না, একই থানায় সর্বোচ্চ 5টি বিদ্যালয় আপনাকে নির্বাচন করতে হবে। এগুলো আমরা কিন্তু আগেই আলোচনা করেছি। এবার চলুন কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। সবার প্রথমে আপনাকে নাম লিখতে হবে। নামটি অবশ্যই তার জন্ম সনদ অনুসারে লিখতে হবে, অর্থাৎ যার জন্য আবেদন করবেন তার জন্ম সনদটি যেন সঠিক থাকে এবং সেই জন্ম সনদে যে নামটি রয়েছে সেই নামটি সঠিকভাবে আপনাদেরকে দিতে হবে। এবং তার ভুল জন্ম সনদ যদি আপনি দেন তাহলে কিন্তু মনে রাখবেন আবেদন বাতিল হয়ে যাবে। এবং জন্ম সনদ থাকলে সেই জন্ম সনদ অনুসারে তার জন্ম তারিখটি দিতে হবে এবং পরবর্তীতে জন্ম নিবন্ধন নাম্বারটি অর্থাৎ জন্ম সনদের যে নম্বরটি রয়েছে সেটি দিতে হবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, জন্ম সনদটি অবশ্যই অনলাইনকৃত হতে হবে এবং অনলাইন জন্ম নিবন্ধন যদি না থাকে তাহলে আবেদন করতে পারবে না। এবং সে যে ক্লাসে ভর্তি হবে সেই ক্লাসের যে বয়সটি সেই বয়সটি অবশ্যই তার থাকতে হবে, মিনিমাম বয়স যেটি সেটি থাকতে হবে। এরপর তাকে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং জেন্ডার সিলেক্ট করার পরে তাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ যে আবেদনটি করবেন সেই আবেদনের জন্য আপনাকে একটি সঠিক মোবাইল নাম্বার দিবেন। আপনি সন্তানের জন্য করলে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন অথবা আপনার পরিবারের কারোর মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং সেই মোবাইল নাম্বারটি আবার লিখে দিবেন। যার জন্য আবেদন করবেন তার পিতার নামটি সঠিকভাবে তার জন্ম সনদ অনুসারে যেটি রয়েছে সেটি লিখে দিবেন এবং পিতার এনআইডি নাম্বার অবশ্যই দিতে হবে। পিতার এনআইডি নাম্বার অবশ্যই দিতে হবে এবং মাতার নামটি এবং তার এনআইডি নাম্বারটিও সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে মনে রাখবেন এনআইডি না থাকলে কিন্তু আবেদন করতে পারবে না, তাই অবশ্যই পিতামাতার এনআইডি অবশ্যই লাগবে। যদি তাদের এনআইডি না থাকে অর্থাৎ এনআইডির জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু এনআইডি হাতে পাইনি, সেক্ষেত্রে তাদের যে ভোটার সিরিয়াল নাম্বারটি রয়েছে সে এনআইডি ফর্মে যে নাম্বারটি রয়েছে সেটি দিলেও হবে। এবং এরপরে অভিভাবক হিসাবে পিতামাতা যে কোনো একজনের নাম দিতে পারবেন, সেটি যদি নাও দেন কোনো সমস্যা নেই। এরপরে হলো যে কাজটি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই তাকে শ্রেণী উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ যে শ্রেণীতেই ভর্তি করাবেন আপনার সন্তানকে সেই শ্রেণীটি উল্লেখ করে দিবেন। প্রথম শ্রেণী হলে সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো তথ্য দিতে হবে না, কিন্তু যদি দ্বিতীয় তৃতীয় এবং নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করান পরবর্তীতে সেক্ষেত্রে আগের যে স্কুলটি রয়েছে সেই স্কুলের নামটি লিখে দিতে হবে সঠিকভাবে। কেননা সেই স্কুল থেকে পরবর্তীতে যদি চান্স পায় তাহলে সেই স্কুল থেকে টিসি ফর্ম আনতে হবে, তাই সেই স্কুলের নামটি সঠিকভাবে লিখে দেবেন এবং সে আগে কোন ক্লাসে ছিল সেই শ্রেণীটি উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ সে যদি তৃতীয় শ্রেণীতে ভর্তি হয় তাহলে তাকে দ্বিতীয় শ্রেণীটি উল্লেখ করে দিতে হবে, অষ্টম শ্রেণীতে ভর্তি হলে সপ্তম শ্রেণী উল্লেখ করে দিতে হবে এবং যারা নবম শ্রেণীতে ভর্তি হবে তাদের ক্ষেত্রে অবশ্যই গ্রুপটি উল্লেখ করে দিতে হবে কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছে। এরপর হলো বর্তমান ঠিকানা। মনে রাখবেন বর্তমান ঠিকানা অনুসারে আপনার কিন্তু স্কুল চয়েস দিতে হবে। সেক্ষেত্রে বর্তমান ঠিকানাটা আপনি যে যে স্কুলগুলোতে আবেদন করবেন সেই অনুসারে বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা অনুসারে কিন্তু ক্যাচমেন্ট এরিয়া যে কোটা সেটি অনেকের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, তাই সেই ক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানাটা সঠিকভাবে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যে এলাকায় রয়েছে সেই এলাকার নামটি লিখে দিবেন, তারপর বিভাগটি সিলেক্ট করে দিতে হবে, সেই জেলাটি সিলেক্ট করে দিতে হবে, থানাটি সিলেক্ট করে দিতে হবে এবং পোস্ট কোডটি দিয়ে দিবেন। এখানে রেড স্টক মার্ক যেগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে, যেগুলো অপশনাল সেগুলো পূরণ না করলেও সমস্যা নেই। এরপর হলো স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ, এখানে স্থায়ী ঠিকানা ভুল করা যাবে না। স্থায়ী ঠিকানা তার জন্ম সনদ অনুসারে যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানা এখানে লেখার প্রয়োজন রয়েছে এবং এখানে সবার প্রথমে সেই স্থায়ী ঠিকানা গ্রামের নামটি লিখে দিবে, এরপরে বিভাগটি, এরপরে জেলাটি, এরপরে থানাটি, এরপরে পোস্ট কোডটি উল্লেখ করে দিবে। এইভাবে করে স্থায়ী এবং বর্তমান ঠিকানা উল্লেখ করে দিতে হবে। এরপরে হলো কোন ভার্সনে সে ভর্তি হবে। দেখবেন যে স্কুলগুলো সিলেক্ট করবে সেই স্কুলগুলোতে যদি একাধিক ভার্সন থাকে তাহলে সেই স্কুলগুলো পেতে হলে সেই ভার্সনটি উল্লেখ করে দিতে হবে। সে কি বাংলা মাধ্যমে ভর্তি হবে নাকি ইংরেজি মাধ্যমে ভর্তি হবে সেটি উল্লেখ করে দিতে হবে। এরপরে হলো স্কুল সিলেকশন করার জন্য যে স্কুলগুলোতে আবেদন করবে সেই স্কুলের বিভাগ, সেই স্কুলের জেলা এবং সেই স্কুলের থানা। এবং থানার ক্ষেত্রে মহানগর রয়েছে, মেট্রোপলিটন এরিয়া রয়েছে। যে স্কুলগুলোতে সিটি কর্পোরেশন এরিয়াতে বা মেট্রোপলিটন এরিয়াতে সেই স্কুলগুলো পেতে হলে থানা হিসাবে সেখানে মেট্রোপলিটন এরিয়া সিলেক্ট করতে হবে। মনে রাখবেন আপনি যদি থানা উল্লেখ ঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু বিদ্যালয়ের তালিকার ক্ষেত্রে সেই সঠিক স্কুলটি পেতে পারবেন না। এবং আপনারা যখন শূন্য আসন চেক করবেন তখন সেখানে কিন্তু জেলা, থানা এগুলো কোথায়
কোন স্কুলে সেটি কিন্তু উল্লেখ করা রয়েছে। সেখান থেকে আপনি চাইলে তখন দেখে নিয়ে সেটি সেই অনুসারে সেই থানাটি সিলেক্ট করবেন এবং সেই থানার অধীনে যতগুলো স্কুল রয়েছে সেই স্কুলের হিসাব করলে আপনার সেই স্কুলে যদি একাধিক স্কুল থাকে অর্থাৎ 5টি 6টি 10টি সেই থানার অধীনে যতগুলো স্কুল রয়েছে সেখান থেকে আপনি 5টি চয়েস দিতে পারবেন। অর্থাৎ সেই চয়েসগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে যেটি প্রথমে দিবে সেটি প্রথম চয়েস। তাই যে স্কুলে আপনার সন্তানকে পড়াতে যাচ্ছেন এবং যে শিফটটি পড়াতে যাচ্ছেন সেই শিফটটি সবার আগে চয়েস করবেন। এরপরে অন্য শিফট বা অন্য স্কুলগুলো সিলেক্ট করতে হবে। যদি একই স্কুলের একাধিক শিফট থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই স্কুলগুলোর 2টি শিফটে যদি আপনি পড়াতে চান অর্থাৎ যে কোনো দুটির মধ্যে যে কোনো একটিতে আসলেই হবে, সেক্ষেত্রে 2টি শিফটে আপনি সিলেক্ট করে দেবেন, সেক্ষেত্রে 2টি আলাদা চয়েস হবে। এইভাবে করে আপনি একটি ফর্মে সর্বোচ্চ 5টি চয়েস দিতে পারবেন। এবং এখানে যে কোটাগুলো দেখতে পাচ্ছেন সাধারণত জিএন মানে হলো জেনারেল কোটা, এরপর হলো এফএফ মানে মুক্তিযোদ্ধা কোটা। সেক্ষেত্রে যে কোটা সিলেক্ট করবেন সেই কোটা অনুসারে এখানে মনে রাখবেন যেগুলো আপনার স্কুল সিলেক্ট করার পরে যে কোটাগুলো থাকবে সেই কোটাগুলো এখানে টিকমার্ক দেওয়ার অপশন আসবে। অর্থাৎ যে স্কুলে যে কোটা রয়েছে সেই স্কুলে সেই কোটা টিকমার্ক আসবে এবং সেখানে যদি আপনার সন্তানের সেই কোটাটি থাকে তাহলে সেটি সিলেক্ট করে দিবেন। যেমন ধরুন আপনি যে স্কুলে তাকে ভর্তি করাবেন সেই স্কুলের ক্যাচমেন্ট এরিয়া কোটা রয়েছে, তাহলে ক্যাচমেন্ট এরিয়া কোটা যদি দিতে চান তাহলে দিবেন। এসআইবি মানে হলো সিবলিং অর্থাৎ ভাই বোন কোটা যদি থাকে অর্থাৎ সেক্ষেত্রে এসআইবি কোটা উল্লেখ করে দিতে পারবেন। সেক্ষেত্রে যে স্কুলে এসআইবি কোটা রয়েছে সেই স্কুলে দিতে পারবেন আর কি। এরপর দেখুন এখানে আরেকটি কোটা রয়েছে যমজ কোটা এবং এই যমজ কোটাটি আপনাদেরকে TWN দিয়ে রয়েছে। সেই ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্ম একই সাথে এবং যারা দেখতে একই রকম সেই তাদের কোটাটি যমজ কোটা হিসেবে উল্লেখ হবে। সেই ক্ষেত্রে যমজ কোটা দিয়ে আপনি উপরে যার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়েছেন তার ছাড়া যে আরেকজন রয়েছে তার জন্ম নিবন্ধন সনদটি এখানে দিতে হবে এবং সে যে বিদ্যালয়ের জন্য আপনি যমজ কোটা সিলেক্ট করছেন সেই বিদ্যালয়তে সে পড়ছে কিনা, যদি পড়ে তাহলে হ্যাঁ দিবেন, যদি না পড়ে তাহলে না দিবেন। সেই ক্ষেত্রে আপনি যেটি সেটি উল্লেখ করে দিবেন। তবে জন্ম নিবন্ধন সনদ 2 জনের জন্য আলাদা আলাদা, উপরে যার জন্য দিবেন নিচে তার অন্য জনের জন্য দিতে হবে। এরপরে হলো যারা এফএফ কোটা রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ নাম্বারটি উল্লেখ করে দিতে হবে। এবং এমই কোটার ক্ষেত্রে মাসিক কর্তৃক যে প্রত্যয়নপত্র নাম্বারটি থাকবে সেই প্রত্যয়নপত্র নাম্বারটি এখানে উল্লেখ করে দিতে হবে। এটি ভুল দিলে কিন্তু সেই কোটাটি বাতিল হয়ে যাবে। এভাবে করে কোটার বিষয়গুলো উল্লেখ করে দিবেন। এরপরে হলো যার জন্য আবেদন করবেন তার ছবিটি দিতে হবে এবং এই ক্ষেত্রে যারা যমজ কোটা রয়েছে মনে রাখবেন উপরে যার জন্ম নিবন্ধন নাম্বারটি একবার সবার প্রথমে দিয়েছেন তার ছবিটি দিবেন, অন্যজনের ছবিটি এখানে দেওয়ার প্রয়োজন নেই। এবং মনে রাখবেন এবং যারা আলাদা রয়েছে তাদের ক্ষেত্রে তো তার ছবিটি দিতে হবে এবং ছবিটি অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে অর্থাৎ উপরে নিচে পাশাপাশি 300x300 পিক্সেল হতে হবে, 100 কিলোবাইটের ভিতরে হতে হবে। এই যে ছবিটি এই রিসাইজ আপনারা আমাদের আই বাটনে একটি ভিডিও রয়েছে সেটা দেখে আপনারা চাইলে খুব সহজে সেই ছবিটি রিসাইজ করে নিতে পারবেন। চুজ ফাইলে ক্লিক করে সেই ছবিটি আপলোড করে দেবেন এবং সেই ছবিটি আপলোড হয়েছে কিনা সেটি দেখে নেবেন। তারপরে এখানে টিক মার্ক যেটি রয়েছে আমি অঙ্গীকার করছি এই অপশনে ক্লিক করবেন। এরপরে সাবমিট করার আগে উপরে যতগুলো তথ্য আপনি পূরণ করেছেন সবগুলো তথ্য সঠিক রয়েছে কিনা সেটি অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন। বিশেষ করে জন্ম নিবন্ধন নাম্বার নামগুলো যেগুলো দিয়েছেন সেই নামগুলো সঠিক রয়েছে কিনা বানান সেগুলো অবশ্যই সঠিকভাবে দেখে নেবেন। এরপরে হলো এইভাবে করে তারপরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটন ক্লিক করার পরে তার একটি আবেদন ফর্ম তৈরি হয়ে যাবে। সেই আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। ধরুন কোনো কারণে সেই আবেদন ফর্মটি ভুল হয়েছে তাহলে উপরে দেখবেন ভুল আবেদন ফর্মটি মুছুন এই অপশনে ক্লিক করে এখানে আবেদন ফর্মে যে একটি নাম্বার রয়েছে ইউজার আইডিটি সেটি দিয়ে সেটি আপনি চাইলে ডিলিট করে নতুন করে আবার আবেদন করতে পারবেন। এবং যে স্কুলগুলোতে আপনি আবেদন করেছেন সেই স্কুলগুলো ছাড়াও যদি অন্য কোনো স্কুলগুলোতে আবেদন করতে চান তাহলে আলাদাভাবে সেই স্কুলগুলোর জন্য একই রকমভাবে ফর্মগুলো পূরণ করে দিবেন। এরপরে আপনাদেরকে পেমেন্ট দিতে হবে। তো পেমেন্টটি 110 টাকা প্রতিটি ফর্মের জন্য। যতগুলো আলাদা আলাদা ফর্ম নেবেন প্রতিটি ফর্মের জন্য আলাদা আলাদা পেমেন্ট দিতে হবে। তো ফর্মগুলোর জন্য আপনাকে যে পেমেন্টটি দিবেন সেটার জন্য আপনাদেরকে যে কোনো একটি টেলিটক প্রিপেড নাম্বার লাগবে। সেই টেলিটক প্রিপেড নাম্বার থেকে আপনাদেরকে পেমেন্টটি দিতে হবে এবং এই পেমেন্টটি দেওয়ার জন্য সবার প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে অবশ্যই টেলিটক প্রিপেড নাম্বারে প্রতিটি ফর্মের জন্য 110 টাকা প্লাস SMS চার্জ সহ টোটাল 120 টাকা করে রিচার্জ করবেন প্রতিটি ফর্মের জন্য।
এরপরে সেই ফর্মের যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডি দিয়ে আপনাদেরকে এসএমএস করতে হবে। এসএমএস এর মাধ্যমে টাকাটি কেটে নেবে। সবার প্রথমে এসএমএস করবেন GSA, এইটি লিখবেন, এসএমএস এ গিয়ে স্পেস দিবেন, তারপরে অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডিটি রয়েছে সেটি দিবেন সঠিকভাবে, এরপরে 16342 নাম্বারে পাঠিয়ে দিবেন। সেটি পাঠালে তারা ফিরতি এসএমএস এ আপনাকে একটি পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বারটি দিয়ে আপনাদেরকে দ্বিতীয় আরেকটি এসএমএস করতে হবে। সেখানের জন্য আপনি লিখবেন GSA স্পেস ইয়েস লিখবেন, স্পেস দিয়ে যে পিন নাম্বারটি দ্বিতীয় এসএমএস এ তারা ফিরতি এসএমএস এ পাঠিয়েছে সেই এসএমএস এর যে পিন নাম্বারটি সেটি এখানে বসিয়ে দিবেন, তারপর 16342 নাম্বারে পাঠিয়ে দিবেন। এভাবে পাঠানোর পরে আপনাকে কংগ্রাচুলেশন দিয়ে যার স্টুডেন্টের নাম সহ একটি ইউজার আইডি পাসওয়ার্ড আসবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন এবং এইভাবে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এবং যতগুলো ফর্ম রয়েছে প্রত্যেকটি ফর্মের জন্য আলাদা আলাদাভাবে এইভাবে পেমেন্টটি করে দিবেন। এই ছিল আবেদন প্রক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেল